প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে একটি মাটির দোতলা বাড়ি কিনে নিয়ে তার জমিদারি স্থাপন করেন। এই রাজকীয় মাটির বাড়ির নাম রাইজিং হেরিটেজ প্যালেস, যার স্থাপনকাল 1823। চুন সুরকির বাহারি কারুকাজ আর আলোর ঝলকানিতে এই রাজবাড়ি সবার দৃষ্টি কাড়ে। মান্দার এই জনপদ হিন্দু অধ্যুষিত একটি এলাকা। সারদা প্রসাদ রায় থেকে শুরু করে এই রাজপরিবার জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া পর্যন্ত এই রাজবাড়ি থেকেই জমিদারি পরিচালনা করেছেন। এই রায়বাড়ির জমিদারি আত্রাই তথা বাংলাদেশের দিনাজপুর নাটোর পর্যন্ত বিস্তৃত ছিল। জমিদার সকল কাজই পরিচালিত হতো এই মাটির বাড়ি থেকে। মাটির যে রাজবাড়ি তা আমার মনে হয় এটিই বাংলাদেশের প্রথম। ইতিহাস থেকে যতদূর জানা যায়, এই রাজবাড়ির জমিদার সারদা প্রসাদ রায়ের দুই ছেলে। বড় ছেলে বরদাপ্রসাদ রায়, ছোট ছেলে শরৎ রায়। জমিদারের বড় ছেলে বরদাপ্রসাদ রায় 1942 সাল থেকে যুদ্ধের আগ পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারি বরদাপ্রসাদ রায় 40 বা তার কাছাকাছি সময় পর্যন্ত এই এলাকার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। নওগাঁর বলিহারের রাজা বিমলেন্দু রায় বাহাদুরের মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি এই রায়বাড়ি। এই রায় পরিবারের শাসন আমলে শিক্ষা সংস্কৃতির ব্যাপক প্রসার ঘটে। এটি ছিল তৎকালীন সময়ে হিন্দু অধ্যুষিত অঞ্চল। ফলে দুর্গাপূজার সময় রায় পরিবারের সদস্যরা ভারত থেকে শিল্পী এনে তাদের সাথে থিয়েটার করতেন, যাত্রাপালার আয়োজন করতেন। এই রায় পরিবারের মোটামুটি 300 বিঘার মতো জমিজমা ছিল। বাড়িটি আধুনিকায়নে আদিবাসী সম্প্রদায়ের কারিগরদের শৈল্পিক কারিগরিকে অগ্রাধিকার দিয়েছেন। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আদিবাসী পল্লী থেকে 80-85 বছরের বৃদ্ধ দ্বিজেন বর্মন তার 20 জনের একটি টিম নিয়ে 4 মাস শিল্পকর্মে কাজ করেন এই বাড়িতে। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে এই অঞ্চলের কারিগরদের দিয়ে 2 বছর কাজ করতে হয়েছে। বাড়িটিতে অভ্যন্তরীণ 2টি সিঁড়ি রয়েছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মাটির ডুপ্লেক্স বাড়ি দেখার জন্য। রায় পরিবার মনের সবটুকু মাধুরী মিশিয়ে সাজিয়েছিলেন এই রায় বাড়িকে, যা এখনো সবার দৃষ্টি কাড়ে। এখনো এই বাড়ির দেয়ালে সেই সময়ের মাটির চিহ্ন রয়ে গেছে। মাটির দেয়ালগুলোতে মাটির স্তর দিয়ে নানান শিল্পকর্ম ফুটিয়ে তোলা হয়েছে, যা অত্যন্ত দৃষ্টিনন্দন। এই রায়বাড়ির জৌলুসের কথা যেমন সবাই জানে, তেমনি এই রায়বাড়ির রয়েছে এক মর্মান্তিক বেদনাময় ইতিহাস। 1964 সালের দাঙ্গার কবল থেকে রক্ষা পায়নি এই রায়বাড়িও। বরদাবাবুর আমলে ঘটে এক মর্মান্তিক ঘটনা। 1964 সালের 6 জানুয়ারি বাদে সাম্প্রদায়িক দাঙ্গা। দাঙ্গার কারণ হিসেবে ইতিহাস থেকে যতদূর জানা যায় তা হলো রায় পরিবারের আত্ম অহংকার ও দাম্ভিকতা। রায় পরিবারের শাসন আমলে মুসলিম পরিবারের সদস্যদের জুতো পরে হাঁটতে দিতেন না এই বাড়ির সামনে দিয়ে, চেয়ারে বসতে দিতেন না, বাজারে যেতে দিতেন না ভালো কোনো পণ্য কেনার জন্য। লোকমুখে শোনা যায় সেই সময়ে চেয়ার নিয়ে কথা বলার সময় এক মুসলিম ব্যক্তির ওপর মন্নত রায়ের থুতু লেগে গেলে তাতেই বাদে বিপত্তি।
এতে মুসলিম সম্প্রদায় ক্ষিপ্ত হয়ে ওঠে। মোজাফফর ডাকাত ও ইরফান ডাকাতের নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যায়। সেই দাঙ্গায় রায় পরিবারের ১৩ জন সদস্য নিহত হয়। জমিদার বদ্দাপ্রসাদ রায়ের স্ত্রীকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়। এই দাঙ্গায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় জমিদার বদ্দাপ্রসাদ রায়। দাঙ্গার এই ঘটনার পর রায় পরিবারের বাকি সদস্যরা এক এক করে বিভিন্ন জায়গায় চলে যায়। সর্বশেষ এই বাড়িতে ছিলেন জমিদার বুরন রায় ও রাবণ রায়। এটি সাধারণ কোনো মানুষের বাড়ি নয়, এটি বিশেষ একজন ব্যক্তির বাড়ি। বর্তমানে পৈতৃক সূত্রে এই বাড়ির মালিক সুলতান গামা। গামা সাহেবের বড় ছেলে শান্তর কাছ থেকে আমরা জানতে পারি বাড়িটি তার দাদু কিনেছিলেন। এই রাজকীয় বাড়ির মালিক গামা সাহেবের বড় ছেলে আসকার ইবনে সুলতান শান্ত বলেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে কখনোই আমাদের এই বাড়ির কাজ করার ইচ্ছা ছিল না। নিজেদের মনের মতো করে বসবাস করার জন্যই করেছিলাম এমন সংস্কার। আশা করি সবাই পজিটিভ একটা ধারণা পাবে। পুরাতন মানেই ফেলনা না, পুরাতনেই আভিজাত্য। আর নিজেদের শিকড় সংস্কৃতি থেকে দূরে না থেকে এগুলো সংরক্ষণ করা উচিত। হয়তো আর ২০-৩০ বছর পর আমাদের নিজেদের কারণেই মাটির বাড়ি তৈরির কারিগরদের খুঁজেই পাওয়া যাবে না। আমার এই বাড়ির সংস্কার করার সময় যেমন একজন দক্ষ কারিগর খুঁজতে খুঁজতে জীবন তেনা তেনা হয়ে গেছিল। প্রতি শুক্র ও শনিবার ব্যতীত বাকি দিনগুলো এই বাড়িটি